আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ সুন্দর ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার ক্লাস দেখছেন এবং দেখবেন সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো রাইট ফর্ম অর ভার্ব নিয়ে। যে রাইট ফর্ম ভার্ব সকলের জন্য সকল ক্লাসের এবং চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই রাইট ফর্ম ভার্ব সম্বন্ধে আমাদের সঠিক ধারণা না থাকার কারণে আমরা অনেকেই পরীক্ষায় সাফল্য মার্ক অর্জন করতে পারি না। তাহলে দেখা যাক কিভাবে রাইট ফর্ম ভার্ব খুব সহজে এবং কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। আমরা এই যে লিখলাম টু বি ভার্ব, অর্থাৎ টু বি ভার্বটা কি হয়? এম ইজ আর ওয়াজ ওয়্যার। এম ইজ আর আমার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয় এম ইজ আর ওয়াজ ওয়্যার হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। এখন আমি এখানে দেখাইছি কার সাথে এম হবে, কার সাথে ইজ, কার সাথে আর, ওয়াজ ওয়্যার। যেমন আই সমান লিখলাম আমি এম এবং ওয়াজ, অর্থাৎ সাবজেক্ট যখন আই হবে এম ব্যবহার হবে সাবজেক্টের আই এর সাথে এবং ওয়াজ হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হইলে এম, পাস্ট টেন্স হইলে ওয়াজ। 3 ইজ সিঙ্গুলার মানে কি বুঝাইছি আমি? থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে এবং ওয়াজ হবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ। তারপরে লিখলাম সাবজেক্ট আমি ওই, ইউ, দে, ওসমান এন্ড নজরুল। অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি গুলো কি হয়? প্লুরাল হয়, তাহলে আর এবং ওয়্যার হবে। আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, যেমন আই ডেশ বি এ স্টুডেন্ট। প্রশ্নপত্র আমার এভাবে দেওয়া থাকবে আই বি এ স্টুডেন্ট। তাহলে এই যে আমার বি শব্দটা কেন কি ব্যবহার করতে হবে? আমি কিন্তু দেখাইছি যে বি শব্দগুলো আমার এম, ইজ আর ওয়াজ ওয়্যার হয়। এখন কোনটা কোথায় ব্যবহার করব এটা আমার কি করতে হবে? বুঝে ব্যবহার করতে হবে। তাহলে আই বি এ স্টুডেন্ট, আমি এখানে এই বি জায়গায় শব্দটা কি ব্যবহার করতে পারি সেন্টেন্সটারে? আমি সঠিক সেন্টেন্সটা কিভাবে লিখবো? তাহলে আই। এখন অনেকে বলবো যে স্যার আপনি তো এখানে দেখাইছেন আই এর সাথে এমও বসে আবার ওয়াজও বসে। উত্তর অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ আমরা যদি প্রেজেন্ট টেন্স ব্যবহার করি তাহলে এম ব্যবহার করব, পাস্ট টেন্সে যদি ব্যবহার করি তাহলে ওয়াজ ব্যবহার করব। তাহলে এ বি এর পরিবর্তে আমার কি হবে? আই এম অথবা ওয়াজ এ স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট। তাহলে এইরকম পরীক্ষা হলে কিন্তু আমার এটা ব্যবহার করতে হবে, আই এম অথবা আই ওয়াজ এ স্টুডেন্ট। প্যাসেজটা যদি আমার প্যাসেজ আলোকে আসবে, পরীক্ষা কিন্তু আসে কি আলোকে? প্যাসেজ আলোকে। যদি আমার ফার্স্ট টেন্সে থাকে তাহলে আমার ওয়াজ ব্যবহার করতে, আর যদি দেখি প্রেজেন্ট টেন্স তাহলে আমার এম ব্যবহার করতে হবে। অনুরূপভাবে আমার এখন দ্বিতীয় বাক্যটা আমরা দেখি। দ্বিতীয় বাক্যটা লিখছিলাম হি বি এ স্টুডেন্ট। তাহলে আমার হির সাথে কি লিখব? হি ইজ অথবা ওয়াজ এ স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট। তাহলে আমরা এখানেও কি বুঝতে পারলাম? এখানে এই যে বললাম যে আমরা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ইজ, ফার্স্ট টেন্স হলো ওয়াজ। এই সুবাদে যাতে সহজে বোঝা যায় এই জন্য আমি লিখেছি থার্ড পারসন সিঙ্গুলার সমান ইজ অথবা ওয়াজ। তাহলে আমার প্রশ্ন দেওয়া থাকবে বি। এই বি শব্দের, এই যে আমি লিখেছি বি, এই বি শব্দটি আমার ওয়াজ অথবা ইজে পরিণত হবে। 3 নাম্বার বাক্যে লেখা আছে উই বি স্টুডেন্টস। তাহলে আমার এই উত্তরটা কি হবে? উই, এই বিটা আমার এখানে কি দিব? আর অথবা ওয়ার, WER স্টুডেন্টস, STUDENTS স্টুডেন্টস। তাহলে এখানে আমরা দেখতে পাইলাম যে এই যে সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন আর অথবা ওয়ার হয়। তাহলে এই কথা কি আমরা বলতে পারি যে বি শব্দটা আমার এম ইজ আর ওয়াজ ওয়্যার হবে। তাহলে আমার যখন প্রেজেন্ট টেন্স হয় তখন ব্যবহার করতে হবে এম ইজ আর, ফার্স্ট টেন্স হলে করতে হবে ওয়াজ ওয়্যার। কিন্তু কোন সময় ওয়াজ ওয়্যার ব্যবহার করব আমি এবং এম ইজ আর ব্যবহার করব আমি অবশ্যই বাক্যগুলো দেখে দিয়েছি। আশা করি যদি আমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখি তাহলে আশা করি ব্যবহার করতে, আমাদের বি ভার্ব ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হবে না। এখন কথা বলবো টু হ্যাভ ভার্বগুলা। দেন হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন আমার প্রশ্ন হলো যে হ্যাভ, হ্যাজ কোথায় হবে? হ্যাড কিন্তু সবার সাথে হবে। হ্যাড পাস্ট টেন্সের, সাবজেক্ট সিঙ্গুলার হোক প্লুরাল হোক যে কোনো পার্সন হোক সবার সাথে হ্যাড হবে। আমি লিখে দিলাম থার্ড পার্সন মানে থ্রিয়াডিকে থার্ড পার্সন সিঙ্গুলার সমান হ্যাজ, আর হ্যাড হলো পাস্ট টেন্স। অর্থাৎ হ্যাজ হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, হ্যাড হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড লিখলাম প্লুরাল সাবজেক্ট সমান হ্যাড। অর্থাৎ ফার্স্ট পার্সন সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, সেকেন্ড পার্সন হয় এবং প্লুরাল সাবজেক্টটা কি হয়? প্লুরাল হয়, তাহলে হ্যাভ হইব। হ্যাড হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। তার মানে কি বুঝলাম? সবার সাথে হ্যাড বসে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ থেকে অবশ্যই আমরা বুঝবো বিষয়টা। যেমন আসলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম ভার্বটা আমি হ্যাভ এ নাইস পেন। আসলামের একটা কি আছে? চমৎকার কলম আছে। এখন এখানে আমি উত্তরটা, আমি এই হ্যাভের ব্যবহারটা কিভাবে করব?
তাহলে আমার হ্যাভের ব্যাপারটা এরকম হতে পারে না, যেমন আসলাম, ASLM আসলাম, যেহেতু আসলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, 3rd সিঙ্গুলার কিন্তু আমি লিখছি, তাহলে আসলাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সেই সময় আমি হ্যাভের জায়গায় আমি কি করব, হ্যাজ, হ্যাজ ব্যবহার করলাম। এটা প্রেজেন্ট টেন্স। যদি পাস্ট টেন্স হয়, ভাবি ফেসিসটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে আমি হ্যাড লিখবো। তাহলে আসলাম হ্যাজ অথবা হ্যাড এ নাইস পেন, এ নাইস, NICE, নাইস পেন, PEN, পেন, নাইস পেন। তাহলে আমার কি হলো, আসলামের একটা চমৎকার কলম আছে অথবা আসলাম একটি চমৎকার কলম ছিল। আমরা জানি হ্যাভ হ্যাজ অর্থ আছে, হ্যাভ হ্যাজ অর্থ কি আছে, আর হ্যাড অর্থ ছিল। অতীতে কেউ কোনো কিছু মালিকানা ছিল বুঝালে হ্যাড ব্যবহার করা হয়। এটা আমি পূর্বে কয়েকটি ক্লাসে আলোচনা করেছিলাম। এবং আরেকটা উদাহরণ দিলাম, যেমন যদি আমি বলি আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, অথবা উই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, অথবা ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, অথবা এই যে ওসমান থার্ড পারসন সিঙ্গুলার, আবার ফয়েজও কি থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এন্ড দ্বারা দুটা সাবজেক্ট আমি কি করে ফেলছি, এক করে ফেলছি। তাহলে ওসমান এন্ড ফয়েজ, ওসমান এবং ফয়েজ, অর্থাৎ এবং যোগ হয়েছে, তাহলে আমার সাবজেক্টটা কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। প্লুরাল সাবজেক্ট কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। এখন হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, এই হ্যাভে কি হ্যাভই থাকবো? হ্যাঁ, এটা উত্তরটা যদি আমরা করি তাহলে হইব আই, উই, দে, ইউ, ওসমান এন্ড ফয়েজ, FOYEZ, ফয়েজ। হ্যাভই থাকবে, অথবা ফার্স্ট টেন্সে নিলে হ্যাড finished the work, FINISHED, finished the work। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে এই যে আমি বলছি সাবজেক্ট ফার্স্ট পারসন সেকেন্ড পারসন প্লুরাল হলে হ্যাভ হইব, ফার্স্ট টেন্সে হ্যাড হইব। তাহলে আমরা এই যে হ্যাভ ব্যবহার করলাম, হ্যাভের হ্যাভ হইলো ফার্স্ট টেন্সে হ্যাড। এখানে আমরা আরেকটা জিনিস জানি, যদি নাউন ব্যবহার করি তাহলে হচ্ছে যে আছে অর্থাৎ, যদি ভার্ব ব্যবহার করি তাহলে করিয়াছেন অর্থ হবে। তাহলে এখানে কি বলবো, যদি আমি বলি আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করিয়াছি। আর যদি বলি আমরা উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে আমরা কাজটি শেষ করিয়াছি। তাহলে আমার রাইট ফ্রম ভার্ব, পরীক্ষা হলে যদি আমার এইভাবে প্রশ্ন দেওয়া থাকে হ্যাভ অথবা হ্যাজ দিয়া যদি দেওয়া থাকে, এখানে আমার ভার্বটা হবে ওই সঠিক ভার্বটা আমি ব্যবহার করব পরীক্ষায়, এবং যেটা আমি সঠিক ব্যবহার করব ওটা কিন্তু আমি নিচে কি করে দিব, দেখিয়ে দিব। যেমন এটা আমি ব্যবহার করছি যে হ্যাজ এবং হ্যাড, এটা আমি দেখিয়ে দিলাম। এখানে এটা আমি কি করলাম, নিচে দিয়ে আন্ডারলাইন করে দেখিয়ে দিলাম। অথবা শুধু এ নাম্বার বা বি নাম্বার যদি দেওয়া থাকে তাহলে শুধু উত্তরটা লিখে দিলেও হবে। আশা করি যদি আমরা একটু প্র্যাকটিস করি এবং ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে দেখি, তাহলে অবশ্যই রাইট ফর্ম ভার্ব ব্যবহার করতে আমাদের খুবই সুবিধা এবং সহজভাবে ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা আরেকটি ভার্বের ব্যবহার দেখাচ্ছি অনেকটি ব্যতিক্রম নিয়মে। যেমন প্রশ্ন লেখা আছে মাসুম রিড দা নিউ এজ এভরিডে। মাসুম রিড, ব্র্যাকেটে দেওয়া আছে রিড দা নিউ এজ এভরিডে। এটা আমি এখন কোন টেন্সে ব্যবহার করব, আমি কিভাবে এটা এই শব্দটা ব্যবহার করব, কি প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্স না ফিউচার টেন্স না প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোন টেন্সে ব্যবহার করব, এটা আমি কিভাবে বুঝবো? সবচাইতে মজার বিষয় হলো আমার এই যে এখানে কিছু শব্দ প্রতিচিহ্ন দেওয়া আছে এই বাক্যের কিছু চিহ্নের উপর ডিপেন্ড করে আমাকে বুঝতে হইব এটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স। আমি যদি উত্তরটা যদি এভাবে যদি লিখি তাহলে উত্তরটা কেমন হয় দেখি একটু চিন্তা করো, তাহলে অবশ্যই বুঝতে পারবো। যেমন মাসুম রিড, আমি লিখলাম READS, রিডের সাথে আমি এস দিলাম, আমি রিডের সাথে কি দিলাম, এস দিলাম। মাসুম রিডস, মাসুম পড়ে দা নিউ এজ এভরিডে। এভরিডে মাসুম কি করে, প্রতিদিন কি করেন, অর্থাৎ নিয়ম প্রতিদিন সে নিউ এজ পত্রিকাটা পড়ে। এই যে আমি কেন এখানে রিডস দিলাম, আমি তো রিডিং ক্যান রিড দিতে পারতাম। অনেকে প্রশ্ন এই রিডের জায়গায় কি দেওয়া যেত, ক্যান রিড, CAN, ক্যান রিড দেওয়া যেতে পারতো, অথবা উইল বা শেল এবং উইল রিড ব্যবহার করা যেতে পারতো, এবং হ্যাভ হ্যাজ যে কোনো একটা আমি ব্যবহার করতে পারতাম, অথবা হ্যাভ। কেন করলাম না, এই শব্দগুলো আমি কেন ব্যবহার করলাম না? সবচাইতে মজার এবং চমৎকার বিষয় হলো এই যে এভরিডে যে শব্দটা, আমার এভরিডে, এই এভরিডে এমন একটা শব্দ যে শব্দটা আমাকে বলে দিচ্ছে আপনি একটু থামেন। কেন থামবো, আপনি এভরিডে যেহেতু আমাকে দেখছেন, আমাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করেন। তাহলে কিভাবে ব্যবহার করব,
আমাকে বলতেছে প্রিটি শব্দটা আপনি প্রেজেন্ট টেন্স ব্যবহার করেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করতে হবে। আমরা তার এই যে আমার সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমার ভার্বের সাথে কী করতে হয়েছে, এস বাই এস যোগ করতে হয়েছে। তাহলে আমরা বিষয়টি অবশ্যই বুঝতে পারলাম যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমার ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় উদাহরণটা দেখি। দ্বিতীয় উদাহরণটা আমার কি দেওয়া আছে, দ্বিতীয় উদাহরণটা লিখছে উই নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। তাহলে এইটা আমার কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কিভাবে বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এই যে রেগুলারলি শব্দগুলো দেওয়া আছে। তো এটা আমরা করব ডু নট, উই ডু নট টেক, উই ডু নট টেক ফিজিক্যাল PHYSICAL ফিজিক্যাল এক্সারসাইজ EXERCISE রেগুলারলি REGULARLY রেগুলারলি। তাহলে আমরা কিছু প্রতীক দিয়ে দিব, চিহ্ন দিয়ে দিব, যে চিহ্নগুলো দেখলে আমরা বুঝতে পারি এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা মজার বিষয় আছে, এই যে আমি ফ্লাই শব্দটা লিখলাম, ফ্লাইটা কেন ফ্লাই ছিল, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে লাস্টের অক্ষর যদি ওয়াই থাকে, মেইন শব্দের লাস্ট অক্ষর যদি কি থাকে, ওয়াই থাকে, ওয়াইটা আমার কি হয়ে যাবে, আই হয়ে তারপরে ইএস যোগ করতে হবে। যেমন আমি লিখলাম হি FLIES হি ফ্লাই, সে উড়ে। কেন উড়ে, এই যে আমার শব্দটা কি ফ্লাই, এই লাস্ট ওয়াই আছে, এই ওয়াইটা কি আমার লাস্ট আছে, তাহলে লাস্ট অক্ষর ওয়াই, তার পূর্বের অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে ওয়াইটা আমার কি হয়ে যায়, আই হয়ে ইএস যোগ হবে। কিন্তু যদি আমার লাস্ট অক্ষর কনসোনেন্ট আছে, তার পূর্বের অক্ষর যদি আমার ভাওয়েল থাকে তাহলে ওয়াইটা ওয়াই থাকবে, ওয়াইটা আই হবে না। এই যে কিছু শব্দ আমি বলছি দেখাবো, অলওয়েজ, ডেইলি, এভরিডে, এভরি উইক, এভরি আমি প্লাস দিলাম, কেন দিলাম, এভরি উইক হইতে পারে, এভরি মান্থ হইতে পারে, এভরি টাইম হইতে পারে। জেনারেলি, নেভার, নর্মালি, অফেন, অর্ডিনারলি, রেগুলারলি, নাও অ্যান্ড দেন, নাও অ্যান্ড দেন, THEN না THEN, অকেশনালি, সামটাইমস, ইউজুয়ালি। এই শব্দগুলো যদি আমরা দেখি তাহলে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই শব্দগুলো আমার কী করতে হবে, একটু চোখে দেখতে হবে ভালোভাবে এবং অন্তর একটু গেঁথে নিতে হবে। এই শব্দগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি একটা উদাহরণ দিলাম, যেমন মাসুম, আরেকটা উদাহরণ দিলাম, মাসুম অফেন ড্যাশ অ্যান্ড স্পিক উইথ মি। এই যে স্পিক আমার কি দেওয়া আছে, ব্র্যাকেটে দেওয়া আছে। এটা আমি কিভাবে উত্তরটা লিখবো, এই উত্তরটা লিখবো আমি মাসুম MASUM, মাসুম অফেন OFTEN, ওপেন, স্পিক SPEAKS, স্পিক্স উইথ মি, WITH উইথ মি। কেন উইথ মি স্পিক হইলো, যেহেতু আমার ওপেনটা আমি দেখে বুঝতে পারছি এটা আমার কোন টেন্স, এটা আমার প্রেজেন্ট টেন্স। ওপেনটা আমাকে বলে দিছে যেটা প্রেজেন্ট টেন্স হবে, ইনডিফিনিট টেন্সে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব ব্যবহার করেন। অনেকেই লিখতো যদি এভাবে লিখে মাসুম MASUM, মাসুম ক্যান, মাসুম ওপেন ক্যান, ওপেন OFTEN, ওপেন ক্যান, অথবা কুড COULD, কুড, অথবা মে, অথবা উইল WILL, উইল, স্পিক SPEAK, স্পিক উইথ মি, WITH উইথ মি। এই সব বাক্যটা কি আমাদের সঠিক হইতো? এই বাক্যটা সঠিক হইতো না, এই বাক্যটা ভুল। এই পুরা বাক্যটি আমার কি ভুল, এই বাক্যটা সঠিক হইতো না, কারণ এই ওপেন শব্দটা আমাকে বলে দিচ্ছে যে আমি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স, আমাকে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সে ব্যবহার করতে হইব। তাহলে আশা করি প্রিয় লার্নার্স তোমরা অবশ্যই যদি এইভাবে প্র্যাকটিস করো রাইট ফ্রম ভার্বগুলো, তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। সুন্দর এবং সঠিকভাবে বোঝার জন্য আমি একেবারে রাইট ফ্রম ভার্ব টু ভার্ব থেকে ভার্বের একেবারে বেসিক অবস্থা থেকে তোমাদের আলোচনা করা শুরু করছি, যাতে তোমরা সঠিকভাবে বুঝতে পারো এবং রাইট ফ্রম ভার্বগুলো ব্যবহার করে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো। সেই সুবাদে আমি প্রথম থেকে আলোচনা করছি। তাহলে মাই ডিয়ার লার্নার্স, আমি আশা করি তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে এবং তোমরা ভিডিওগুলো দেখবে সাথে সাথে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, যাতে তোমরা যেভাবে শিখতেছ স্বতঃস্ফূর্তভাবে তারাও যাতে এভাবে শিখতে পারে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে এবং একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে তোমরা নিজেদেরকে গড়ে তুলতে পারো এবং দেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারো। সেই সুবাদে সকলের সুস্থতা, সুন্দর, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকে এখানে বিদায় নিলাম।